আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা, তোমরা জানো কৃষিগুচ্ছে বায়োলজি অংশে কিন্তু 30 মার্ক থাকে। তো বায়োলজি এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো বায়োলজি যেহেতু ইম্পর্টেন্ট, তার পাশাপাশি আমাদের দেখতে হবে বায়োলজির কোন চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমাদের কাজ হবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিকগুলো এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো সেগুলোতে বেশি করে ফোকাস দেওয়া। কারণ দেখো, একটা চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসে আর একটা চ্যাপ্টার থেকে 5টা প্রশ্ন আসে। তো যদি তোমার হাতে সময় কম থাকে, তো আমি কি বলবো যে যে চ্যাপ্টারটা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রশ্ন সংখ্যা বেশি আসতেছে, সেটাতে ফোকাস করা। তো এই সম্পূর্ণ বিষয়টা আমরা অ্যানালাইসিস করে দিব। বিগত 7 বছরের প্রশ্ন কিন্তু আমরা অ্যানালাইসিস করছি যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, কতগুলা করে প্রশ্ন আসে একদম 19-20 থেকে। কৃষিগুচ্ছ যখন থেকে শুরু হয়েছে এই লাস্ট 25-26 পর্যন্ত টোটালি কিন্তু অ্যানালাইসিস করে দিছি। তো যারা কৃষিগুচ্ছ ভর্তি রেখে দেবা, ভিডিওটা অবশ্যই সেভ করে রাখো বা শেয়ার করে রাখো। আমাদের কমেন্ট বক্সে এটার পিডিএফ লিংক দেওয়া থাকবে, সেখান থেকেও তুমি চাইলে দেখে নিতে পারো। তার সাথে ভিডিওটা ভালো করে দেখো, তাহলে একটু বুঝতে পারবে আসলে কেমন ভাবে প্রশ্ন আসে। পিডিএফ দেখো অনেক সময় তোমরা বুঝো না। তো চলো আমরা দেখি। তো আমাদের প্রথমে আসো প্রথম পত্র অ্যানালাইসিস, এটা যদি তোমাদের দেখাই, তো এখান থেকে তুমি দেখতে পাচ্ছ বেশ কিছু চ্যাপ্টার আমরা লিখছি, একদম ফুল সিলেবাস কিন্তু এখানে আছে। ঠিক আছে, শুধুমাত্র শর্ট না, ফুল সিলেবাস। এবং 19-20 থেকে একদম 25-26 পর্যন্ত যতবার কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা হয়েছে। তো প্রথমে যদি আসো কোষের গঠন, এই চ্যাপ্টারটা ভাই কৃষিগুচ্ছের জন্য তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। প্রথম পত্রে দেখতে পাচ্ছ 25-26-এ তোমার 4টা প্রশ্ন ছিল, 24-25-এ 5টা, 23-24-এ 2টা, 22-23-এ 5টা প্রশ্ন ছিল, 21-22-এ আসে নাই, 20-21-এ 2টা এবং 19-20-এ 4টা। তো তুমি যদি বলো ভাই এগুলো তো শর্ট সিলেবাস ছিল, ফুল সিলেবাসে কেমন আসতো? তো দেখো 20-21 এবং 19-20 সেশনে কতগুলো আসছে, 2টা-4টা করে প্রশ্ন আসছে, 2টা-4টা। তো মিনিমাম তুমি এখান থেকে 3 থেকে 4টা প্রশ্ন তুমি পাবাই, 3 থেকে 4টা প্রশ্ন কোষের গঠন থেকে পাবাই। ঠিক আছে, আর যেহেতু কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা, তো কৃষি রিলেটেড, উদ্ভিদ রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলাই কিন্তু বেশি আসবে। এবং চিকিৎসা ক্ষেত্রে যে টাইপের জিনিসগুলো আসে বায়োলজিতে, ওইগুলো থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। ঠিক আছে, তো এইগুলো আমাদের ভালো করে দেখতে হবে। আমরা যেহেতু আমাদের কৃষিগুচ্ছ এক্সাম আছে, দেখো সবকিছু এত পেইড মানে ফ্রি ভাবে দেওয়া যায় না। তো টপিক অ্যানালিসিস যেগুলো আছে, এই কোষের গঠন, এখান থেকে কোন টপিকগুলো থেকে বেশি ইম্পর্টেন্ট বা রিপিটেড টপিক, সেগুলো কিন্তু আমাদের যে পেইড ব্যাচটা আছে কৃষিগুচ্ছ এক্সাম প্লাস সাজেশন ব্যাচ 5.0, এখানে কিন্তু আমরা দিচ্ছি। তো আমাদের চ্যাপ্টার অ্যানালাইসিস এটা আমরা তোমাদের ফ্রিতে দিয়ে দেবো, কিভাবে প্রিপারেশন নিবা তার সম্পূর্ণ গাইডলাইন ফ্রিতে পাবা। বাট টপিক অ্যানালাইসিস এবং এক্সাম, রেগুলার এক্সাম দিতে চাইলে তোমাকে অবশ্যই আমাদের এক্সামের সাথে যুক্ত হইতে হবে। তো হোয়াটসঅ্যাপে নক দিয়ে বিস্তারিত জানতে পারো। নেক্সট আসো কোষ বিভাজন। তো এই চ্যাপ্টারটা তুমি দেখতে পারো, কোষ বিভাজন এটাও কিন্তু উদ্ভিদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এখান থেকেও তুমি প্রশ্ন মাস্ট পাবা। তো যে দেখো 25-26-এ 2টা প্রশ্ন ছিল, 24-25-এ 2টা প্রশ্ন ছিল, 23-24-এ 2টা, 22-23-এ 3টা, 21-22-এ 2টা, 20-21-এ 3টা এবং 19-20-এ 2টা। তো যদি ফুল সিলেবাসের দিকে তাকাও, সেখানেও কিন্তু 3 থেকে 2টা প্রশ্ন মাস্ট আসেই। ঠিক আছে, আর প্রতি বছর তো একটা প্রশ্ন তুমি পাবাই, সর্বনিম্ন একটা প্রশ্ন হলেও কোষ বিভাজন থেকে তোমার আসবেই। আর চ্যাপ্টারটা অনেক ছোট, আর যেহেতু ছোট কিন্তু গুরুত্বপূর্ণ, যেহেতু প্রতি বছর প্রশ্ন আসছে, তো আমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে একটা মার্ক যে আসবে, 1-2 মার্ক, এটা কোনোভাবে মিস করা যাবে না, কারণ প্রশ্নগুলো যথেষ্ট সহজ আসে থাকে। ঠিক আছে, দেখবা যে রিপিটেড টাইপ গুলা সেম টাইপ থেকে বারবার প্রশ্ন আসে, তো এগুলো একটু ভালো করে দেখবা। নেক্সট আসো অণুজীব। তো অণুজীবটা থেকে আমরা যদি দেখি, রিসেন্ট ইয়ার গুলোতে 25-26, 24-25, 23-24 এগুলোতে প্রশ্ন আসছে। আবার এদিকে তোমার 22-23, 21-22 এগুলোতে খুব একটা বেশি প্রশ্ন আসে নাই, কিন্তু 19-20-এ কিন্তু আবার প্রশ্ন আসছে। তাই বলে কি তুমি স্কিপ করবে না? তো দেখো যখন প্রশ্ন আসছে রিসেন্ট 3 বছর যদি আমরা দেখি, এখানেও কিন্তু 2টা-3টা করে প্রশ্ন ছিল। তো অণুজীব থেকে তোমার ব্যাকটেরিয়ার প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, ব্যাকটেরিয়া রিলেটেড প্রশ্নগুলো বেশি আসতে দেখা যায়। তো ব্যাকটেরিয়া পার্টটা একটু ভালো করে দেখবা। নেক্সট আসো নগ্নবীজী আবৃত বীজী উদ্ভিদ। ঠিক আছে, যেহেতু কৃষিগুচ্ছ, তার মানে অবশ্যই তুমি নগ্নবীজী আবৃত উদ্ভিদ, এখানে আমাদের যে উদ্ভিদের গঠন, উদ্ভিদের ফলের গঠন, উদ্ভিদের বীজের এই ধরনের যে প্রশ্নগুলো আছে, তারপর আমাদের পুষ্পমঞ্জরি, এই ধরনের যে প্রশ্নগুলো আছে, এই ধরনের উদাহরণ টাইপের যে প্রশ্নগুলো আছে, এগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। তো এটা দেখো একদম 3 স্টার রাখতে হবে তোমাকে। ঠিক আছে, তো এখানে দেখো 3টা, 2টা, একটা এখানে আসে নাই প্রশ্ন, বাকিগুলো দেখো 2টা-1টা করে প্রশ্ন আসছে। তো প্রতি বছরই তোমার এখান থেকে প্রশ্ন আসবে। এবার আসো উদ্ভিদ সাহিত্যত্ব। তো উদ্ভিদ সাহিত্যটা আমার জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু উদ্ভিদের আমি বলছিলাম উদ্ভিদের রোগ, উদ্ভিদের চিকিৎসা, উদ্ভিদের গঠন, এই ধরনের যে অধ্যায়গুলো আছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ঠিক আছে, তুমি দেখো উদ্ভিদ সাহিত্যত্ব, এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে। তো তুমি দেখতে পাচ্ছ 21-22-এ কিন্তু সর্বোচ্চ 5টা প্রশ্ন ছিল, এবং দেখো 19-20-এ 2-3টা প্রশ্ন, 20-21-এ 2টা প্রশ্ন। আর এদিকে যদি তাকাও রিসেন্ট ইয়ারগুলোতে 2টা-2টা, 3টা প্রশ্ন আসছে। তো সর্বনিম্ন এখান থেকে 2টা প্রশ্ন আছে, সর্বনিম্ন 2টা প্রশ্ন হলেও তুমি কিন্তু পাবা। তার মানে বুঝতে পারছো, একটা প্রশ্ন যেখানে তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট, সেখান থেকে ভাই 2টা প্রশ্ন আসা কিন্তু বুঝতে পারছো একটা চ্যাপ্টার থেকে আসলে অনেক বেশি ইম্পর্টেন্স তোমাকে দিতে হবে। আর বায়োলজি পার্টটা যেহেতু এখানে 30 মার্ক আছে, তো তুমি যদি এখানে 20 থেকে 25 মার্ক এনশিওর করতে পারো, তো তোমার চান্স পাওয়াটা কিন্তু আরো অনেক বেশি সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা একটু খেয়াল রাখবা। তো যারা বায়োলজিতে দুর্বল, তারা কিন্তু চাইলে সবগুলো অধ্যায় পড়তে পারবা না। তো আমরা যেহেতু ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের দেখাই দিচ্ছি,
এই চ্যাপ্টারগুলো পড়লেও তুমি কিন্তু অনায়াসেও দেখবে যে 20+ প্রশ্ন এই চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, ঘুরে ফিরে দেখবা কিছু থেকে প্রশ্ন আসে না। দেখো শৈবাল ছটা থেকে খুব একটা বেশি প্রশ্ন আসতে দেখা যায় না, আসেই নাই। দেখো জাস্ট এই 20-21 একটা প্রশ্ন ছিল, তুমি চাইলে কিন্তু এই চ্যাপ্টারটা স্কিপ করতে পারো। দেখো ব্রায়োফাইটা টেরিডোফাইটা এখান থেকে বিগত 6 বছরের মাত্র 2টা প্রশ্ন আসে, তুমি এটাও চাইলে স্কিপ করতে পারো। দেন দেখো কোষ রসায়ন থেকে তেমন একটা প্রশ্ন আসে না, কোষ রসায়ন থেকে তোমার বিগত 6 বছরের মাত্র একটা প্রশ্ন আসছে। তো এই যে তোমাকে বুঝতে হবে আসলে কোন চ্যাপ্টারগুলো তুমি বাদ দিতে পারবা কৃষি গুচ্ছে, বোঝা গেল? তো এটা তোমার জন্য কিন্তু বেশি ফ্যাক্ট। তো এই অ্যানালাইসিস গুলো অনেকে কমেন্ট করো ভাই এগুলো দিয়ে কোনো লাভ নাই, এগুলো দিয়ে কোনো লাভ আছে কিনা, যেই জিনিসটা বুঝতে পারবে তার জন্য ঠিকই এটা বুঝবে যে আসলে লাভ আছে কি নাই। ঠিক আছে, তো বাকিদের কাজ খালি লাফানো আর চিলানো। ঠিক আছে, তো এই জিনিসটা একটু খেয়াল রাখবা। দেখো টিস্যু তন্ত্র এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। দেখো এদিকে দুইটা দুইটা তিনটা করে প্রশ্ন ছিল, তার মানে আমাদের টিস্যু তন্ত্র এখান থেকে বেশিরভাগ উদাহরণ টাইপের প্রশ্নগুলাই দেখে। তো এগুলো একটু দেখবা। জীব প্রযুক্তিটাও তোমাকে ইম্পর্টেন্স দিতে হবে, কারণ এটাও যেহেতু আমাদের কৃষির সাথে রিলেটেড এবং রিসেন্ট ইয়ারগুলোতে কিন্তু প্রশ্ন আসছে। দেখো তিনটা করে প্রশ্ন ছিল, আর এদিকে আবার তোমার 21-22 থেকে 19-20 কোনো প্রশ্ন আসে নাই। বাট তবুও আমরা দেখবো যেহেতু রিসেন্ট ইয়ারগুলোতে আমাদের ভালো অ্যামাউন্টের কিছু প্রশ্ন আসছে জীব প্রযুক্তি থেকে, আর এটা যেহেতু আমাদের কৃষির সাথে কানেক্টেড জীব প্রযুক্তি, তো এটা ভাই কোনোভাবে বাদ দেওয়া যাবে না। বাট তুমি চাইলে এই চ্যাপ্টারগুলো কিন্তু বাদ দিয়ে দিতে পারো। দেখো উদ্ভিদ প্রজনন থেকে 6 বছরে মাত্র একটা প্রশ্ন আসছে। তারপর দেখো প্রাণীর বিস্তার ও সংরক্ষণ, এখান থেকে তুমি দেখতে পারবা এই চ্যাপ্টারটা আমাদের জন্য গুরুত্ব দিতে হবে, এই চ্যাপ্টারটা গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, এটা মূলত প্রাণীর হবে না, উদ্ভিদের সম্ভবত উদ্ভিদের বিস্তার ও সংরক্ষণ, এটা উদ্ভিদ হবে, উদ্ভিদ হবে। ঠিক আছে, উদ্ভিদের বিস্তার ও সংরক্ষণ। তো এটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখতে পাচ্ছি শর্টের বাইরে যখন ছিল তোমার হচ্ছে 20-21 থেকে 19-20, তখন কিন্তু ভালো রকমের প্রশ্ন আসতো। তো এটা যেহেতু শর্ট সিলেবাসে পরীক্ষা হবে না, এবার ফুল সিলেবাসে হবে, সো আমাদের এই চ্যাপ্টারটাকে গুরুত্ব দিতে হবে। তো আশা করি বুঝতে পারলাম ইম্পর্টেন্ট কোনগুলো। যদি আমরা আসি, এটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, কোষ বেদনটা পড়তে হবে, অণুজীবটা পড়তে হবে, নগ্নবীজ আবৃত বীজ বুদ্ধি, উদ্ভিদ শারীরতত্ত্ব, টিস্যু তন্ত্র, জীব প্রযুক্তি। তো এখানে শর্ট সিলেবাসের মধ্যে যেগুলো আছে সবগুলোই আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বেশি ইম্পর্টেন্ট। এরপরে বাকি যে চ্যাপ্টারগুলো আছে নিচের দিকে, এটার মধ্যে আমাদের উদ্ভিদের বিস্তার ও সংরক্ষণ যে চ্যাপ্টারটা আছে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। বাকি চ্যাপ্টারগুলো তুমি চাইলে স্কিপ করে দিতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, ওকে। এটার পিডিএফ আমি দিয়ে দিব, চিন্তার কোনো কারণ নেই। নেক্সট আসো আমরা হচ্ছে পরবর্তীতে যাই। তো পরবর্তী ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমাদের এক্সাম ব্যাচের অ্যানাউন্সমেন্ট। ঠিক আছে, তো কৃষিগুচ্ছ এক্সাম ব্যাচে ভাই তুমি যদি চান্স পেতে চাও, তো অবশ্যই তোমাকে এটার প্রশ্ন প্যাটার্নটা কেমন হয়ে থাকে সেটা তো ভালো জানতে হবে। পাশাপাশি দেখো পরীক্ষার হলে তুমি ভাবো যে পরীক্ষার হলে তোমার যে রুম আছে, তুমি কিন্তু একাই পড়াশোনা করে আসা নাই, তোমার মতো বাকিরাও কিন্তু পড়াশোনা করে আসছে। প্রবলেমটা কোথায় হয় বলতো, চান্স কেন মিস হয়? পরীক্ষার হলে গিয়ে ডেলিভারি সবাই দিতে পারে না। এটা মেন বাধাটা হয়ে যায় কি জানো, টাইম ম্যানেজমেন্টে। ঠিক আছে, টাইম ম্যানেজমেন্টে সবাই কিন্তু টাইমটা ভালো করে ম্যানেজ করতে পারে না। এবং দেখবা পরীক্ষার হলে তোমার 100টা প্রশ্ন পর্যন্ত তুমি যাইতেই পারো না, হয়তো প্রথম 60টা বা 70টা প্রশ্নেই তোমার সময়টা শেষ হয়ে যায়। তো এই বিষয়গুলো কারা ফ্যাক্ট করে জানো? যারা বাসায় পর্যাপ্ত পরিমাণে এক্সাম দেয় না, বাসায় বা অফলাইন বা অনলাইন যেভাবে হোক তুমি এক্সাম গুলা সিরিয়াসলি যদি না দাও, তাহলে আলটিমেটলি কোনো লাভ নাই। কারণ তুমি যদি টাইম ম্যানেজমেন্টে ফোকাস না করো এবং তোমার যে ভুলগুলো হচ্ছে সেগুলো তুমি যদি ভালো করে ঠিক না রাখো, তো তোমার কিন্তু কোনো লাভ নেই। সো তুমি যত ভালোই পড়াশোনা করো না কেন, পরীক্ষার হলে গিয়ে তুমি যদি টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখতে না পারো, নার্ভাস ফিল করো, তখন তুমি কিন্তু একটা ধরা খেয়ে যাবা। তো আমাদের যে কৃষিগুচ্ছ এক্সাম ব্যাচটা, এইটা আমরা সর্বোচ্চ তোমাদের ফিচার রাখার চেষ্টা করছি। দেখো এখানে যে লাইভ এক্সাম গুলো আছে, এই লাইভ এক্সাম গুলো থেকেই তুমি কিন্তু তোমার লিডার বোর্ড দেখতে পারো কততম হচ্ছে লাইভ এক্সাম। দেন পাশাপাশি এরপরে আমাদের লাইভ এক্সাম শেষ হওয়ার পরে তুমি কিন্তু বাসায় বসে ওএমআর এক্সাম দিতে পারবো, ওএমআর এক্সাম। ঠিক আছে, ওই প্রশ্নটাই তুমি বাসায় বসে ওএমআর আমাদের পিডিএফ সেকশনে দেওয়া আছে, তো ওখান থেকে তুমি পিডিএফটা প্রিন্ট করবা, এক্সামগুলো সুন্দর মতো ওএমআর এ দিয়ে দিবা। আমাদের নিয়মটা দেওয়া আছে, তোমাকে ওয়েবসাইটে দেখতে পারবা, যারা অলরেডি এনরোলড আছো দেখবে যে লাইভ এক্সাম সেশনে আমাদের নিয়মটা দেওয়া আছে ওএমআর এ কিভাবে তুমি এক্সাম দিবা। তো এই যে জিনিসটা, এটা তোমাকে ভাই অনেক বেশি হেল্প করবে। পাশাপাশি দেখো টপিক অ্যানালাইসিস, আমি তো তোমাকে বললাম যে প্রত্যেকটা অধ্যায়ের আগে কি কি পড়তে হবে তোমাকে, ওই টপিকগুলো আমরা অ্যানালাইসিস করে দিব। যেমন আগামীকালকে যে পরীক্ষাটা হবে তার জন্য কিন্তু আজকে রাতে আমরা টপিক অ্যানালাইসিস দিয়ে দিব। ইভেন আজকে আমাদের ভেক্টর পরীক্ষা, আজকে থেকে শুরু হচ্ছে এক্সাম ব্যাচটা। তো যারা শুরু থেকে প্রিপারেশন দিতে চাচ্ছ আজকে দ্রুত এনরোল করে ফেলো। আজকে ভেক্টর পরীক্ষা, ভেক্টর আগে কিন্তু টপিক অ্যানালাইসিস গুলো আমরা অলরেডি দিয়ে দিছি কি তোমাদের পড়তে হবে। সো এইভাবে একটা গাইডলাইনের মধ্যে, একটা সুন্দর রুটিনের মধ্যে থাকতে চাইলে তোমার কিন্তু এক্সামের সাথে যুক্ত হওয়া উচিত। এছাড়া যারা কৃষিগুচ্ছ টপ করতে চাও, তোমাকে ভাই অবশ্যই প্রথম থেকে পড়াশোনা করতে হবে, সিলেবাসটা গুছাই নিতে হবে, ইম্পর্টেন্ট টপিক কোনগুলো তোমাকে জানতে হবে, তো এগুলো জেনে তোমাকে বেশি বেশি করে প্র্যাকটিস এবং টাইম ম্যানেজমেন্টে ফোকাস করতে হবে, যার জন্য এক্সাম দেওয়া তোমার জন্য ইম্পর্টেন্ট। তো যারা কৃষিগুচ্ছ পরীক্ষা দিবে অবশ্যই চেষ্টা করবা এই এক্সামের সাথে এনরোল করার জন্য। ঠিক আছে, তো এখন ডিসকাউন্ট অফারে তুমি কিন্তু 400 টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারবা। ঠিক আছে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এটাতে দ্রুত তুমি যোগাযোগ করো, অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডিটেলসটা দেখে নিতে পারো।
তো আসো পরবর্তীতে যাই আমরা দ্বিতীয় পত্র অ্যানালাইসিসে। তো দ্বিতীয় পত্রে যদি তুমি যাও, তো দ্বিতীয় পত্রে দেখে বেশ কিছু জিনিস তুমি ফোকাস করবা। আমাদের কিছু টপ চ্যাপ্টার আছে যেগুলো থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। প্রথমে আমাকে ইম্পর্টেন্স দিতে হবে প্রাণীর পরিচিতি, ঠিক আছে, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটার মধ্যে, কারণ এখানে হাইড্রা আছে, রুই মাছ পার্টটা খুব বেশি ইম্পর্টেন্ট, আসলে রুই মাছের পার্টটা থেকে বেশি প্রশ্ন আসে। তো রুই মাছটা এখানে বেশি গুরুত্বপূর্ণ, এটা আমাদের ভালো করে ইম্পর্টেন্স দিতে হবে, ঠিক আছে। তো রুই মাছ পানির পরিস্থিতি কেন, তুমি যদি একটা সার্ভের দিকে তাকাও, দেখো 3টা 4টা 2টা একটা একটা প্রশ্ন আসছে, কিন্তু এদিকে প্রাণী শ্রেণীবিন্যাস থেকে তুলনামূলক এটার থেকে কম প্রশ্ন আসছে। বাট এখান থেকেও রিসেন্ট 2 বছরে কিন্তু কোনো প্রশ্ন আসে নাই, বাট বাকি বছরগুলোতে প্রতি বছরই প্রশ্ন ছিল, ঠিক আছে। তো এই দুইটা চ্যাপ্টার আমাকে গুরুত্ব দিতে হবে এবং একটার সাথে একটা আসলে কানেক্টেড, ঠিক আছে। নেক্সট আসলে পরিপাক শোষণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে পরিপাক শোষণ তোমাদের ভার্সিটি অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, কৃষি শুধুমাত্র না, বাকি ইউনিভার্সিটির জন্য এটা গুরুত্বপূর্ণ, আমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের থেকে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে রিসেন্টলি এগুলো 3টা 4টা 23-24-এ 3টা, 22-23-এ 21টা, এবং আমরা যদি 20-21-এ 19-20-এ তাকাই, তো দেখো 20-21-এ 3টা প্রশ্ন ছিল আমার সেশন, আমি কিন্তু এই সেশনে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, ঠিক আছে, আর আলহামদুলিল্লাহ কৃষিগুচ্ছের চান্সও পাইছিলাম। এবার দেখো 19-20 সেশনে আমাদের কিন্তু একটা প্রশ্ন আসছে, ওকে। তো নেক্সট আসো শোষণ ও শ্বাসক্রিয়া। তো শোষণ ও শ্বাসক্রিয়া থেকে যদি আমরা দেখি 25-26-এ তোমাদের একটা প্রশ্ন ছিল, এবং এদিকে বিগত 2 বছরের প্রশ্ন আসে নাই, 24-25, 23-24-এ, এবং আমাদের যদি 22-23-এ দেখি 2টা প্রশ্ন সর্বোচ্চ ছিল, সর্বোচ্চ 2টা প্রশ্ন আসছে, বাকিগুলোতে একটা একটা করে ছিল। তো তুমি এখান থেকে কি করবা, প্রশ্ন ব্যাংকটা সলভ করে যাও, প্রশ্ন ব্যাংকটা বিগত বছরের প্রশ্নগুলা এবং ভার্সিটি এমটের যে প্রশ্নগুলো এগুলো দেখে যাও, ইনশাল্লাহ এখান থেকে চলে আসবে। দেন আসলে রক্ত সঞ্চালন, এটাকে ইম্পর্টেন্স দিতে হবে, কারণ দেখতে পাচ্ছ 21-22-এ কিন্তু প্রায় 2টার মতো প্রশ্ন ছিল, এবং 19-20 এবং 20-21 শর্টের বাইরে যখন প্রশ্ন হয় ফুল সিলেবাসে, তখনও কিন্তু 2টা করে প্রশ্ন ছিল রক্ত সঞ্চালন থেকে। তো আমাকে অবশ্যই ইম্পর্টেন্ট দিতে হবে, এবং গত বছরও কিন্তু এখান থেকে 2টা প্রশ্ন ছিল, ঠিক আছে। তো রক্ত সঞ্চালন থেকে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি থাকে, বা একটা হলেও প্রশ্ন আসবে। পরবর্তী দেখো অঙ্গ সঞ্চালন, এখান থেকে রিসেন্ট 2 বছরের কোনো প্রশ্ন আসছিল না, কিন্তু 23-24-এ 3টা প্রশ্ন ছিল, 22-23-এ একটা প্রশ্ন ছিল, আর যদি আমরা 20-21, 19-20-এ দেখি, তো এখানে 20-21-এ একটা, 19-20-এ তোমার 3টা প্রশ্ন ছিল। তো এখানেও তোমাকে দেখতে হবে, বিশেষ করে এখানে প্রকারভেদ বা উদাহরণ থেকে টাইপের প্রশ্নগুলাই আসে, কোনটা কোন জায়গাকার হার, ঠিক আছে, হারের যে উদাহরণগুলো, অস্থির উদাহরণগুলো, ঠিক আছে, এটা দেখবা। আবার অস্থির যে গঠনগুলো আছে এখান থেকে প্রশ্ন আসে। দেন দেখো জিনতত্ত্ব বিবর্তন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। কেন ইম্পর্টেন্ট তুমি দেখতে পাচ্ছ, গত বছর এখান থেকে 4টার মতো প্রশ্ন ছিল, তার আগের বছরও 3টা ছিল, এবং দেখতে পাচ্ছ 22-23-এর প্রায় 6টা ম্যাক্স প্রশ্ন ছিল, ঠিক আছে, 6টা প্রশ্ন ছিল। এবং এদিকে যদি দেখি 20-21, 21, 19-20-এ 2টা একটা করে প্রশ্ন ছিল। সো এটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না। এবার দেখো আমাদের শর্টের বাইরে যে চ্যাপ্টারগুলো আছে, এটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সমন্বয় নিয়ন্ত্রণ, ঠিক আছে, সমন্বয় নিয়ন্ত্রণ। বজ্র নিঃশাসন থেকে প্রশ্ন আসে, দেখো 20-21-এ কিন্তু 3টা প্রশ্ন ছিল। তো এখানে বৃক্কের যে গঠনটা আছে, বৃক্কের কার্যপ্রণালী, বৃক্কের গঠন, এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে। এবং এখানে বেশ কিছু মূত্র তৈরিতে যে হরমোন গুলো আছে, এই হরমোন গুলো থেকে প্রশ্ন, বিশেষ সিলেক্টেড টপিক ভাই, তুমি যদি বুঝতে পারো না, তাহলে বেশি তোমার পড়া লাগবে না, অল্প কিছু পড়লেই হয়ে যাবে। তো এই যে অধ্যায় ভিত্তিক টপিক অ্যানালাইসিস গুলো কিন্তু আমাদের এক্সাম ব্যাচে আমরা দিয়ে থাকতেছি। তো যারা কৃষি কোর্সে ভালো করতে চাও, তারা আবারও বলতেছি, চেষ্টা করবা এই এক্সামের সাথে যুক্ত হয়ে যাও, কারণ এখানে আমরা এমন কিছু দিচ্ছি যেগুলো তোমাকে চান্স পেতে অনেক বেশি হেল্প করবে। নেক্সট আসো মানব জীবনের ধারাবাহিকতা, এখান থেকে গত বছর একটা প্রশ্ন ছিল। দেন আমরা যদি দেখি 19-20-এ, তো এখান থেকেও প্রশ্ন ছিল, এবং হচ্ছে 21-22-এ একটা প্রশ্ন ছিল, খুব বেশি একটা প্রশ্ন আসে না। প্রতিরক্ষা থেকে খুব একটা প্রশ্ন আসে না, কিন্তু প্রাণীর আচরণটা গুরুত্বপূর্ণ, এখান থেকে দেখো একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। তো আমরা মেইনলি আমরা যা বুঝলাম আমাদের শর্ট সিলেবাসটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে। যা বুঝলাম কৃষি হচ্ছে শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত যে অধ্যায়গুলো আছে, ওইগুলো আসলে এগ্রির জন্য বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগ্রির জন্য বেশি ইম্পর্টেন্ট। আর শর্টের বাইরে যেগুলো দেখাই দিলাম সেগুলো পড়লেই হবে, ওকে। আচ্ছা এবার আসো বায়োলজি চ্যাপ্টারটা, বায়োলজি পার্টটা তোমরা আসলে কিভাবে পড়বা, কিভাবে পড়লে সর্বোচ্চ মার্ক এনশিওর করা যাবে। দেখো 30-এর মধ্যে তুমি যদি এখানে 20 থেকে 25 তুলতে পারো ভাই, তোমার কিন্তু অনেক বেশি আসলে চান্স পাওয়াটা সহজ হয়ে যায়। 30-এ 30 পাওয়াটা টাফ, কারণ কিছু প্রশ্ন একটু ব্যতিক্রম ভাবে পড়বে, কমন নাও আসতে পারে, যে ভালো করে পড়ছে সে 30-এ 30ও পায়, এটা ব্যাপার না, কিন্তু তুমি খুব সহজেই 20 থেকে 25 মার্ক তুলতে পারবা যদি একটু ইফোর্ট দাও। তো প্রথমে আসো প্রশ্ন ব্যাংকটা তোমাকে ভাই অ্যানালাইসিস করতে হবে। এটা আমি বারবার বলি, কেন বলি এটা তোমরা আসলে বুঝবা না, পরীক্ষার আগে যখন সময় কম থাকবে তখন বুঝবা, ঠিক আছে। কারণ এই গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমার যদি জানা থাকে, তো তুমি খুব কম সময়ের মধ্যে রিভিশনটা দিতে পারবা, ঠিক আছে, রিভিশন দিতে পারবা। কারণ তোমাকে বই দিয়ে দিলাম, এবার আমি বললাম না তুই কি কি পড়বি, তোমার সামনে টোটাল বই পড়ে আছে, এটা সম্ভব না পড়ার। আর পরীক্ষার আগের দিনে তোমাকে ভাই সবগুলো চ্যাপ্টার, সবগুলো সাবজেক্ট তোমার মাথায় নিয়ে যাইতে হবে। সো তোমাকে অবশ্যই ইম্পর্টেন্ট জিনিস, পড়াশোনাটাকে যত শর্ট করা যায়, কারণ দেখো তুমি পড়লে 1000টা টপিক, 1000টা টপিক পড়লে এখান থেকে তুমি 100 টপিক যদি মনে রাখতে পারো লাভ হইলো, বাট তুমি পড়লা হচ্ছে 200 টপিক,
এখান থেকে তোমার যদি 100+ টপিক মনে 100+ ইজিলি থাকবে, কারণ তুমি অল্প পড়ছো, এগুলো বারবার রিভিশন দিচ্ছ, তাহলে তোমার কিন্তু লাভ হবে। ঠিক আছে, তুমি কম পড়তেছো বাট যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলাই তুমি কিন্তু পড়তেছো। ঠিক আছে, তো এই জিনিসটা তোমার কিন্তু চান্স পেতে অনেক বেশি হেল্প করবে। এর জন্যই বারবার বলি যে ইম্পর্টেন্ট টপিকগুলোতে বেশি করে ফোকাস দাও। এই জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো ভালো করে অ্যানালাইসিস করবা। নেক্সট আসো মেইন বই থেকে গুরুত্বপূর্ণ টপিক পড়া। মেইন বই থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে আমাদের, এই টপিকগুলো আমরা মেইন বই থেকে পড়ার চেষ্টা করব। কেন? কারণ মেইন বইটা থেকে আসলে কৃষিগুচ্ছে ভালো রকম প্রশ্ন করে। সহায়ক বই থেকে তুমি যদি ক্লিয়ার করে ফেলতে পারো, 100% কভার হবে না। মেইন বই থেকে জাস্ট এই যে টপিকগুলো, এই টপিকগুলো একটু পড়ে নিবা, এটা তোমার জন্য ভালো হবে। না পড়লে যে ক্ষতি এরকম না, ওই যে তোমার মার্ক টার্গেট যদি বেশি মার্ক পাওয়া থাকে, যদি চাও যে 25+ তুলবো, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই মেইন বই পড়তে হবে। আর যদি না 20 পাইতে চাও, সেক্ষেত্রে সহায়ক বই পড়লে অনেকটা কভার হয়ে যাবে। ঠিক আছে, সহায়ক বই প্রশ্ন ব্যাংকের ব্যাখ্যাগুলো পড়বা, আর যে কোনো একটা সহায়ক বই, সেখান থেকে তুমি এই টপিকগুলা সম্পর্কে আরো যে এক্সট্রা তথ্যগুলো আছে ওগুলো পড়ে ফেলবা। নেক্সট আসো ভার্সিটি ক প্লাস কৃষি। প্র্যাকটিসের ক্ষেত্রে কি করা হয়? প্র্যাকটিসের ক্ষেত্রে অবশ্যই তোমাকে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা এবং কৃষি গুচ্ছ প্রশ্ন ব্যাংকটা সলভ করতে হবে। কৃষি তো মাস্ট সলভ করবাই, এবং ভার্সিটি ক থেকে অবশ্যই ঢাবির প্রশ্নগুলা, রাবির প্রশ্নগুলা, জাবিতে আসা প্রশ্নগুলা মাস্ট সলভ করে যাবা। এবং অনুশীলনের প্রশ্নগুলো দেখতে পেলে তো আরো লাভ। ঠিক আছে, অনুশীলনের প্রশ্নগুলো দেখতে আরো লাভ, কারণ ভাই তোমার এখানে 30 মার্ক, সবচেয়ে বেশি মার্ক তোমার এখানে আছে। তো তোমার এখানে কেন পরিশ্রম বেশি করবা না? অবশ্যই তোমাকে বেশি পরিশ্রমটাই করতে হবে যদি বেশি মার্ক তুলতে যাও। ঠিক আছে, আর অবশ্যই বেশি বেশি এক্সাম দিতে হবে, কারণ দেখো এখানে থিওরি প্রশ্ন, তুমি যদি এক্সামটা না দাও তুমি ভুল করো ভাই। দেখো আমরা থিওরি প্রশ্নগুলো যদি কমন না পড়ে কোনোভাবে কিন্তু অ্যান্সার করতে পারবো না। কিন্তু ম্যাথ আসলে, যেমন ম্যাথের ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে আমরা নিয়মটা জানলে কিন্তু অ্যান্সার করে আসতে পারি, বাট বায়োলজির ক্ষেত্রে যদি আমাদের থিওরি প্রশ্ন না কমন পড়ে আমরা কিন্তু অ্যান্সার করে আসতে পারি না। সো অবশ্যই তোমাকে বেশি বেশি এক্সাম দিয়ে নিজেকে, নিজের ব্রেনটাকে ওভাবে অ্যাক্টিভ করে রাখতে হবে। রিকল করার যে মেমোরাইজিংটা সেটা বুঝতে হবে। তুমি পড়লা বাট তুমি কোনোভাবে আসলে এক্সাম দিলা না, তুমি যাচাই করলা না, রিকল করলা না, তাহলে তোমার মনে থাকবে না। তুমি অ্যাটলিস্ট এক্সাম দেওয়ার সময় তো পরিবেশটা বুঝবা, তাই না? পরিবেশ বুঝে তুমি রিকল করবা পড়াগুলা, আমার মনে আছে কিনা। এই জিনিসটা তোমাকে ভাই অনেক বেশি হেল্প করবে। তুমি হয়তো এখন আমার কথা ইম্পর্টেন্স দিবা না, কিন্তু পরীক্ষা দিয়ে এসে বুঝবা যে ভাইয়া এক্সামের কথা কেন বেশি বেশি বলতো। ঠিক আছে, যারা চান্স পায় না তারা এই জিনিসটার ইম্পর্টেন্স ভালো মতোই বুঝবা। ঠিক আছে, তো এই কাজটা করো। থিওরি যে প্রশ্নগুলো আছে এইগুলো একটু বেশি বেশি এক্সাম দেওয়ার চেষ্টা করো, কারণ থিওরি প্রশ্নগুলাই বেশি ভুল করে আসি আমরা। ঠিক আছে, তো যারা এক্সাম আছে যুক্ত হতে চাচ্ছ, গুরুত্বপূর্ণ টপিক অ্যানালাইসিস গুলো পাইতে চাও, ভাই কিভাবে পড়বো গাইডলাইন গুলো পেতে চাও, তারা চাইলে আমাদের কৃষিগুচ্ছ এক্সামের সাথে যুক্ত হইতে পারো। ঠিক আছে, এক্সাম গুলো সবগুলো আমাদের ওয়েবসাইটে হবে, তো সুন্দর মতো গোছানো একটা জায়গায় তুমি পাবা। আর এক্সাম গুলো তুমি লাইভ দিতে পারবা, লাইভ মিস করলেও একাধিকবার তোমার যতবার ইচ্ছা তুমি দিতে পারবা। ওএমআর এক্সাম দিতে পারবা, বেশ কিছু ফিচার যেগুলো তোমার প্রিপারেশনটাকে অনেক সহজ করে দিবে। ঠিক আছে, তো যারা যুক্ত হবা, আমাদের যে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছ এটাতে কষ্ট করে একটু নক দিবা, তাহলে হয়ে যাবে। অথবা কমেন্ট বক্সে আমি লিংক দিয়ে রাখবো, সেখান থেকেও ডিটেলস দেখে আমাকে নক করতে পারবা। ওকে, তো এই ছিল মূলত আমাদের কৃষিগুচ্ছ বায়োলজি অ্যানালাইসিস এবং প্রিপারেশন রোডম্যাপ। তো কার কার কেমন লাগছে একটু কমেন্টে জানাবা। যদি ভালো লেগে থাকে তো পরবর্তী সাবজেক্টগুলো আমরা এভাবে তোমাকে দেওয়ার চেষ্টা করব। তোমাদের রেসপন্স পেলে ইনশাল্লাহ বাকি সাবজেক্টগুলো, গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা তোমাদের ভিডিও আসবে। তোমাদের রেসপন্স দরকার। ঠিক আছে, অবশ্যই ভিডিওটা লাইক করে দিবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা। আল্লাহ হাফেজ।